সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা এই অনুষ্ঠান আপনাদের সামনে হাজির হই। এই অনুষ্ঠান নিয়ে সমসাময়িক বিষয়ে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব বিষয়ে এখানে আলোচনা হয়। আমাদের অনুষ্ঠানে প্রতিদিনই একজন অতিথি থাকেন। আজকেও আমরা একজন অতিথি নিয়ে হাজির হয়েছি এবং যথারীতি সমসাময়িক বিষয় অর্থাৎ রাজনীতি, নির্বাচন এসব নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন ডাক্তার মুস্তাক হোসেন, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক জিএস। মুস্তাক ভাই, স্বাগতম আপনাকে দেশবার্তা টকশোতে। আপনাকেও ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে রাজনীতি এখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এটা যেমন আলোচনা হচ্ছে, আবার সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহের কমতি সেটাও দেখা যাচ্ছে। অন্যদিকে বিএনপি এখন সবচেয়ে সরগরম। তাদের নেতৃত্ব নির্বাচন, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে চেয়ারম্যান হবেন, তিনি কি স্থায়ী কমিটি দ্বারা নির্বাচিত হবেন নাকি কাউন্সিল ডেকে তাকে চেয়ারম্যান করা হবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। তারেক রহমানের চ্যালেঞ্জগুলো আলোচনা হচ্ছে যে তিনি এর আগে কখনো দলে বা সরকারে কোথাও তিনি নেতৃত্ব দেন নাই। তার মার ছায়ায় ছিলেন তিনি এবং তার মায়ের অনুপস্থিতি অর্থাৎ বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান বিএনপিকে কত দূর নিয়ে যেতে পারবেন। জেনারেল জিয়া যে সংগঠনটি গড়েছিলেন তার 2-3 বছরের মাথায় তিনি যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়াই গত 43 বছর দলটিকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। সেই জায়গা থেকে বিএনপিকে কি আসলে তার এই জায়গায় রাখা সম্ভব হয়ে তারেক রহমানের পক্ষে? তিনি কি সামনের দিকে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? ইতিমধ্যে বিএনপির নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তরীণ যে সংকট তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বী তা পূর্ণ যেসব আসন, সেগুলোতে বিএনপি বিদ্রোহী প্রার্থী হয়েছেন অনেকেই, যারা মনোনয়ন পান নাই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, মামুন সহ বেশ কয়েকজন আলোচিত নেতা আছেন। বিএনপির এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করবেন তারেক রহমান, এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। সামনে সরকারে আসলে তার দল কিভাবে সরকার পরিচালনা করবে এ নিয়েও আলোচনা হচ্ছে, এ নিয়ে আমরা আলোচনা করতে চাই। মুস্তাক ভাই, তারেক রহমান প্রথমবারের মতো বলতে গেলে সরাসরি নেতৃত্বে আসেন নাই এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে দল যদি স্থায়ী কমিটি দিবে না, কাউন্সিল ডেকে তাকে চেয়ারম্যান করাবে, এখনো আমরা জানি না। তিনি প্রথমবারের মতো নেতৃত্বে আসছেন। তার নেতৃত্ব কতটা চ্যালেঞ্জের মুখে আপনার কাছে মনে হচ্ছে? কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায়? জি, তবে আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমানের নেতৃত্ব অনুষ্ঠানটা আকস্মিকভাবে হয়নি, যেমনটি অনেকটা তার মায়ের ক্ষেত্রে হয়েছিল জিয়া রহমানের মৃত্যুর পরে। অবশ্য তিনি প্রথমে ভাইস চেয়ারম্যান ছিলেন, 6 মাস পরে তিনি চেয়ারম্যান দায়িত্ব পান। তারেক রহমান কিন্তু বেগম খালেদা জিয়া যেদিন থেকে গ্রেফতার হয়েছেন সেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এবং এর আগে উনি জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তারও আগে তিনি ছিলেন জ্যেষ্ঠ মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। কাজে একেবারে নতুন বিষয়টা তা না। তবে তার মায়ের মৃত্যুর পরে তো ঠিকই বলেছে যে তার মায়ের ছায়া তার উপরে ছিল এবং যারা বিএনপি নেতৃবৃন্দ এবং কর্মীরা তাকে তার মায়ের ছায়া আছেন সেই হিসেবেই তাকে বিবেচনা করেছে। তো দল পরিচালনার অভিজ্ঞতা বা রাষ্ট্রনীতি বিষয়ে পরিচালনা তার একেবারে নেই তা না, বরঞ্চ তিনি বিদেশে থাকার কারণে একটা বাড়তি সুযোগ তিনি পেয়েছেন যে আন্তর্জাতিক যে এই ধরনের দল কি রাজনীতি করে সেটা আশা করি তিনি দেখার সুযোগ পেয়েছেন। তো সেই বিষয়ে তিনি খুব একটা বেগ পেতে হবে বলে মনে হয় না। তবে যেটা আমার মনে হয় যে যেমন বেগম জিয়া তিনি যখন দায়িত্ব নেন তিনি জিয়াউর রহমানের ছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। জিয়াউর রহমানের সময় ছিল সামরিক বাহিনী উপর নির্ভরশীল একটা রাজনৈতিক দল, সামরিক বাহিনী, আমলাতন্ত্র ইত্যাদি। জিয়াউর রহমানের মৃত্যুর পরে যখন তিনি দায়িত্ব পান, এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে একটা আন্দোলনের উপর মধ্য দিয়ে বেড়ে ওঠা দলের নেতৃত্ব তিনি দিয়েছেন। জিয়াউর রহমানের মানে যেইগুলো নেতিবাচক বিষয় রাজনৈতিক ক্ষেত্রে, সামরিক বাহিনীর সাথে সম্পর্কিত সামরিক শাসন তিনি চালিয়েছেন,
এবং তার আমলে কর্নেল তাহেরের ফাঁসি সহ অনেক সৈনিক ফাঁসির দড়িতে ঝুলেছে। প্রচণ্ড নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে দমন করে তার মতো করে স্থিতিশীলতা আনতে হয়েছে। সেটার স্মৃতিটা খুব একটা সুখকর ছিল না, এবং যারাই দমনের শিকার হয়েছেন সেই বিএনপি, সেই জাসদ বা কমিউনিস্ট পার্টি, তাদের সাথে কিন্তু একসঙ্গে আন্দোলন করবার মতো জায়গায় তিনি দলকে নিয়ে গেছেন এবং তারাও তাকে গ্রহণ করেছে। কাজে একটা ঠিক জিয়াউর রহমানের যে ইতিবাচক উত্তরাধিকার তিনি নিয়েছেন, নেতিবাচকটা তিনি বেরিয়ে আসার চেষ্টা করেছেন সচেতনভাবেই, হয়তো ঘোষণা দিয়ে না। আর তারেক রহমানের ভিতরেও একটা প্রবণতা আছে যে তার বাবার ছায়া থেকে বেরিয়ে আসে। যখন তিনি তার নামের শেষে তারেক জিয়া বলে একেবারে জিয়াউর রহমানের সরাসরি উত্তরসূরি, যেভাবে বেগম খালেদা জিয়ার নাম তিনি ব্যবহার করেছেন, তিনি বলেছেন তার নাম হবে তারেক রহমান, অর্থাৎ কিছুটা দূরে তার বাবার নামের শেষে রহমান আছে, তিনি সেই রহমানটাকে নিয়েছেন, জিয়াটা নেননি। এবং তার মায়ের শাসন আমলেও ভালো মন্দ দুটোই আছে। তিনি যদি তার মায়ের মতো যে চিন্তা করেন যে তিনি তার মায়ের সময়ে যে নেতিবাচক ঘটনাগুলো ছিল, যদি তার সাথে তার সম্পর্ক ছিল, সে আপনি গ্রেনেড হামলাই বলুন, 10 ট্রাক অস্ত্রের বিষয়ে বলুন, বা ভারতের সাথে সম্পর্ক অবনতি, চীনের সাথে সম্পর্ক অবনতি, এগুলো তার সংশ্লিষ্টতা আসে বলেই রাজনৈতিক মহলে এ বিষয়ে গুঞ্জন এবং অভিযোগ আছে। তারপরেও তিনি যদি তার দলকে বর্তমান সময়ের উপযোগী করে এগিয়ে নিয়ে যেতে চান, একটা বড় গণঅভ্যুত্থান হয়েছে 24 জুলাই আগস্টে, সেখান থেকে যদি তিনি তার দলকে এই ধরনের পরিণতি যেটা আওয়ামী লীগের হয়েছে তিনি না চান, সেটা হয়তো হতে পারে, সেটা আমাদের উইশফুল থিঙ্কিং। তিনি সেটা চাইলে হয়তো করতে পারেন, এখন তিনি একদম নতুন একেবারে দায়িত্ব নিয়েছেন। এটা নির্ভর করে তিনি কি পলিসি নিচ্ছেন তার উপর নির্ভর করে। তবে দলকে সাংগঠনিকভাবে এবং আবেগগত উভয়ভাবে এগিয়ে নিয়ে যেতে তার খুব একটা বেগ পেতে হবে বলে আমার মনে হচ্ছে না। একটা চ্যালেঞ্জ তো অনেকেই আলোচনা করছেন রাজনীতির মাঠে, একটা চ্যালেঞ্জ যে তারেক রহমান তারুণ্যকে, তার সমসাময়িক তারুণ্যকে তিনি প্রাধান্য দিবেন। আবার বেগম জিয়ার চারপাশে যারা ছিলেন শুরু থেকে, আমরা যদি 83-র কথা বলি, 82-র কথা বলি, বেগম জিয়ার পাশে যারা ছিলেন সিনিয়র রাজনীতিবিদ যারা ছিলেন, এখনও যারা সিনিয়র ছিলেন, মির্জা ফখরুল কিংবা আদার যারা, মির্জা আব্বাস, আরও অনেকে যারা আছেন, তাদের সঙ্গে তার একটা দূরত্ব, মানে অলিখিত দূরত্ব দেখা যায়। এইটা কি যদি প্রকাশ্যে আসে, এটা তো তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। নতুন এবং পুরনোর মিশ্রণটা তিনি কিভাবে ঘটাবেন? আসলে নতুনদেরকে স্বাগত জানানো তো ইতিবাচক দিক, যে কোনো দলের জন্য সেটা ভালো। কিন্তু জনাব তারেক রহমান যখন দেশে ছিলেন, তার হাওয়া ভবন কেন্দ্রিক যেই অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব তার চারপাশে ছিল, তাদের অনেকের নামে নানা রকম অভিযোগ আছে। তারা আর্থিক ক্ষমতার ব্যবহার থেকে শুরু করে নানা রকম অবাঞ্ছিত ঘটনার সাথে এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক অবনতির ঘটনার সাথেও কিন্তু এই তরুণ নামে পরিচিত নেতারাই ছিলেন। তবে 90-র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা বিশাল সংখ্যক ছাত্রদল নেতৃত্ব বিএনপিতে যুক্ত হয়েছেন, তাদেরকে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সময়ই তাদেরকে রাজনীতিতে সংসদ নির্বাচন থেকে শুরু করে দলের বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিষ্ঠান করানো হয় এবং তারেক রহমান তিনি তাদের সাথে কাজ করার সুযোগ পান। এখন তরুণদেরকে এবার তো গণঅভ্যুত্থানের পরে আরও সেই তারুণ্যকে নেওয়ার একটা তাগাদা আছে। ইতিমধ্যেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কাউকে সরাসরি যারা অংশগ্রহণ করেছেন, মানে নেতৃত্বের কাউকে তিনি দলে নিয়েছেন এবং ভবিষ্যতে তিনি হয়তো দলে পাবেন, কারণ ইতিমধ্যেই এনসিপির ভিতরে জামাতপন্থী এবং জামাত বিরোধী একটা খুব সূক্ষ্ম আমরা মেরুকরণ দেখছি। জামাত বিরোধী অংশকে হয়তো তিনি কাছে টানতে পারেন। তো সেটা নির্ভর করে যে তারুণ্যকে কাছে আনার নামে যদি তিনি অতীতের মতোই নেতিবাচক কর্মকাণ্ডে জড়িতদেরকে তিনি তার চারপাশে প্রশ্রয় দেন, সেটা কিন্তু 2001-2006-এর মতোই একটা খারাপ, মানে তার নামে একটা খারাপ ভাবমূর্তি তৈরি করতে পারে। আর যদি দেশের প্রগতিশীল রূপান্তরের জন্য এটা কাজে লাগান, যে জ্ঞান বিজ্ঞান চর্চা
একটা কথা আমরা বেগম জিয়া 6ই আগস্ট তার বক্তৃতায় বলেছেন যে জ্ঞান নির্ভর সমাজ, সেটা এখন তার উপর ভর্তি আছে। তিনি যদি জ্ঞান নির্ভর সমাজ করতে চান এবং বাংলাদেশে গণতন্ত্রটাকে খুব মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে তাকে প্রথমে এই কালো টাকাকে দমন করার কাজে যেতে হবে। কালো টাকাকে দমন করা ছাড়া, কালো টাকাকে যদি আপনি প্রশ্রয় দেন, সে তরুণ বলুন আর প্রবীণ বলুন, সেটা রাজনীতিতে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ডেকে আনতে বাধ্য। আজকে আমরা শেখ হাসিনার পরিণতি এই জায়গায় কেন হলো, হয়তো তিনি মনে করেছেন বা তার দলের লোকেরা যে টাকা হলেই দল টিকে যাবে এবং যে কোনো উপায়ে টাকা অর্জন করো। এই যে কোনো উপায় মানে রাজনীতিবিদদের কাছে এসছে বৈধ অবৈধ। বৈধ পন্থায় তো একটা ধীরে ধীরে টাকাটা আসে, আর অবৈধ পন্থায় এক লহমাতেই আপনি কোটি কোটি টাকা কামাই করবেন। কাজেই সেই টাকাকে রক্ষা করতে গিয়েই, টাকাকে সুরক্ষা দিতে গিয়ে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে এবং টাকাকে সুরক্ষা দিতে গিয়ে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ, তারপরে রাজনীতির উপর নিয়ন্ত্রণ, সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ করতে করতে তার একটা মতবাদের আড়ালে, মুক্তিযুদ্ধ চেতনার আড়ালে করা হয়েছে। এর আগে 75 15 আগস্টের পরে ইসলাম রক্ষার নামে একই কাজ করা হয়েছে। জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেব কালো টাকাকে রক্ষা করেছেন ইসলামের নামে, ভারত বিরোধীদের নামে। এখন যদি আবার সেই ঘূর্ণিচক্রে আবার সেইটা চলে আসে যে ইসলাম রক্ষা ভারত বিরোধীদের নামে, এই কালো টাকা যদি তার জায়গা খুঁজে নেয় বিএনপির ভিতরে, ইতিমধ্যেই তারেক রহমানের অনুপস্থিতিতে আপনার এই যে মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের সমর্থন পুষ্ট ব্যবসায়িকদের নিরাপত্তা দেওয়ার নাম করে যে প্রচুর পরিমাণে অর্থের লেনদেনের অভিযোগ কানাঘুষা শুনতে পাচ্ছি, ইতিমধ্যেই বিএনপি কিন্তু সেই কালো টাকার চক্রে একেবারে তারা আবার সেই রক্ষক হিসাবে প্রবেশ করেছে বলে অভিযোগ আছে। যদি জনাব তারেক রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ধারাকে প্রতিষ্ঠিত করতে চান, তত্ত্বাবধায়ক সরকার হলেই যে সেটা হবে সেটা না। আমরা অতীতে তত্ত্বাবধায়ক সরকার বিপদে পড়তে দেখেছি 2007 সালে, এবং এরপরে শেখ হাসিনা তো সেটা বাতিলই করে দিলেন। কাজেই কালো টাকাকে যদি একটা শৃঙ্খলে না আনেন, এবং ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানা ঠিক আছে, এটা তো নিয়ম অনুযায়ী চলতে হবে, সেটা যদি লুটেরাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে রাজনীতিতে আপনি চেষ্টা করেও কিন্তু সুস্থ রাজনৈতিক ধারা আনতে পারবেন না। আজকে সেটাই এখন তার সামনে প্রশ্ন। তিনি মানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ইদানিং জামাত, তারা তো প্রচলিত যে পুঁজিবাদী ব্যবস্থা, বিদেশ নির্ভর পুঁজিবাদী ব্যবস্থারই তারা রাজনৈতিক প্রতিনিধি। সেখানেও যে একটা ন্যূনতম যে নির্বাচনের মাধ্যমে এই দলগুলো ক্ষমতা পরিবর্তনের নিয়মটা আনা, সেটা রক্ষা করতে পারছে না এই লুটেরাদের জন্যে। এই লুটেরাদের সহযোগী হচ্ছে আমলাতন্ত্র, এবং লুটেরাদের সহযোগী হচ্ছে তাদের বিদেশি যেই, যখন একটা দেশ বিদেশি, আমি কথা বলছিলাম একজন পশ্চিমা দেশের একাডেমিশিয়ানের সাথে, যে তোমরা তোমাদের দেশে গণতন্ত্রের জন্য খুবই সিরিয়াস, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র বিরোধী মহলের সঙ্গে তোমাদের এত ধরম মহরম কেন? সে একটা খুবই দামি কথা বলেছে, বলে দেখো আমাদের অবজেক্টিভ হচ্ছে আমাদের স্বার্থ রক্ষা করা। এখন আমাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি দেখি একজন নির্বাচিত লোক যদি এটা আমাদের স্বার্থ রক্ষা না করে, একজন স্বৈরতান্ত্রিক লোক বা একজন দুর্নীতিবাজ আমলা যদি আমাদের স্বার্থ রক্ষা করে, আমরা তাকেই বেছে নেব। এটা তোমাদের দেশের ব্যাপার যে তোমরা আমাদের সহযোগিতা কিভাবে কাজে লাগাবে। আমরা আমাদের স্বার্থ দেখবো, তোমরা তো আমাদের স্বার্থ দেখবা। ঘটনাটা তাই যে আজকে এই যে বিএনপির যে নতুন নেতা বা যারা অন্যান্য দলে আছেন, তাদেরকে এই কালো টাকার মালিক লুটেরা এবং বিদেশের সমর্থন পুষ্ট হলেই সে ডেমোক্রেটিক না। পশ্চিমা দেশের সাথে তার হবনবিং আছে, উনি কিন্তু গণতান্ত্রিক না, তিনি পশ্চিমা দেশের বাণিজ্যিক স্বার্থ এবং সামরিক স্বার্থ রক্ষা করেন, তাদের তিনি কমিশন এজেন্ট, কাজে তিনি তো গণতন্ত্রের সহায়ক না। কাজেই এই যে কথাটি খাটে এখন ডক্টর ইউনূসের সরকারের, এরকম অনেক বিদেশি বাংলাদেশি অরিজিন বিদেশি এসেছেন, তারা কিন্তু পশ্চিমাদের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থের রক্ষক। পশ্চিমা ডেমোক্রেসির প্রতিনিধি তারা না। পশ্চিমা ডেমোক্রেসির প্রতিনিধি হচ্ছে এখানে যারা গণতন্ত্রের সংগ্রাম করেন, তারা, তাদের সাথে তাদের যোগাযোগ আছে, একাডেমিক যোগাযোগ, কিন্তু স্বার্থের যোগাযোগটা নেই। এই ধরনের বিষয়গুলো আমি আশা করি জনাব তারেক রহমান বিদেশে বহুদিন ছিলেন, এটা তার জন্য একটা মানে ভালো আশীর্বাদও হতে পারে। তিনি দেখেছেন যে সেখানে রাজনীতির মানে অলিগলিতে কি হয়, তিনি যে সেখান থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে দেশ চালান, নিশ্চয়ই সবার সহযোগিতা পাবেন। আর যদি গতানুগতিক পন্থায় চলেন তাহলে তো দুঃখের বিষয়। দেখুন হাফেজ আল আসাদ, উনি একজন
চিকিৎসক, ব্রিটেনে তিনি তার চিকিৎসায় উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি এতদিন ব্রিটেনে থাকেননি, তো ব্রিটেনে যতদিন তিনি থেকেছেন ছাত্র হিসেবে তিনি দেখেছেন ব্রিটেনের রাজনীতি, কিন্তু তিনি তার দেশে যখন ফিরে আসলেন, তার বাবার পরিবর্তে যখন তিনি হাফেজ আল আসাদের পরিবর্তে আমি বাশার আল আসাদের কথা বলছি, চক্ষু চিকিৎসক, সে বাশার আল আসাদ অনেকে চিন্তা করেছিল যে তিনি যখন বাবার দায়িত্ব নিয়েছেন, বাবা তো একজন স্বৈরতান্ত্রিক পন্থায় সিরিয়া চালিয়েছেন, তার ছেলে সেরকমটি হবে না। দেখুন উনি এসে জানার চেষ্টা করেছেন কিনা, কিন্তু সেই যে মানে কালো টাকার অর্থনীতি, চোরাচালান ভিত্তিক অর্থনীতি এবং বিদেশি স্বার্থের প্রতিনিধিত্ব করতে গিয়ে উনি কিন্তু একটা নিকৃষ্ট ধরনের স্বৈরশাসকে পরিণত হয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু বিদায় দিতে হয়েছে। কাজে এই শিক্ষাগুলো নিশ্চয়ই আছে। আমি হতাশ হতে চাই না। আর এত রক্তের পরে যে গণঅভ্যুত্থানের পরে সুযোগটা এসছে, তার অন্যতম অংশীদার হচ্ছে জাতীয়তাবাদী দল এবং তার নেতা এসছেন। তিনি অন্ততপক্ষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ধারাটা ফিরিয়ে আনতে অবদান রাখবেন, সেই আশাটাই আমি করছি। একেবারে আমি সিনিয়র নেতাদের কথা বলছিলাম আপনাকে, যে তাহলে সিনিয়র নেতৃত্বকে উনি কাজে লাগাতে হবে, যদি না লাগান তাহলে সেক্ষেত্রে তাকে মাশুলও দিতে হবে। যদি জুনিয়রদের মানে নতুন নেতৃত্বকে বেশি প্রাধান্য দেন, আমি যেটা বলছিলাম যে মির্জা ফখরুল থেকে সিনিয়র নেতা যারা আছেন, মায়ের সাথে যাদের সম্পর্ক, হ্যাঁ, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে সাংগঠনিক কাজে এবং দলের কার্যক্রমে। কিন্তু নীতি নির্ধারণে যারা অভিজ্ঞ, বিশেষ করে যারা আওয়ামী লীগের এতদিনের শাসনে, তারা কিন্তু কেউই দল ত্যাগ করেননি। হয়তো কেউ কেউ একটু নীরব ছিলেন, কিন্তু কেউ কিন্তু সামান্যতম ভাবেও কিন্তু আত্মসমর্পণ করেননি বা কোনো বিশেষ সুবিধা নেননি। কাজেই এই যারা প্রবীণ আছেন তাদের অভিজ্ঞতা তিনি নিশ্চয়ই নেবেন আশা করি, না নিলে ভুল হবে। কারণ এই যে একটা রাজনৈতিক পোড় খাওয়া লোক, এরা কিন্তু অনেকেই যারা অন্য দল থেকে এসছেন তারা কিন্তু সেই দলে অভিজ্ঞতা করেছেন, বা কেউ কেউ জিয়াউর রহমানের সঙ্গে সাহেবের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে। এটা যদি তিনি কাজে লাগান। আর এই প্রবীণ নেতারা সবাই কিন্তু এই 80-র দশকের স্বৈরাচারের বিরোধী আন্দোলনে সবাই পোড় খাওয়া নেতা। তবে তাদের মধ্যে একদম সবাই ভালো পরামর্শ দেবে সেটা নাও হতে পারে, তবে ডিসিশন তারেক সাহেবকে নিজেই নিতে হবে। তিনি শুনবেন, শুনে তিনি যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে তিনি তার সিদ্ধান্তটা নিজেই নেবেন। নিশ্চয়ই তিনি কারো একক নেতার অনুসরণ করবেন না। তার মাও সেটা করেননি। তার মার অভিজ্ঞতা হয়তো তার মতো এত বিস্তৃত ছিল না। তিনি হয়তো জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে দেখেছেন ঘটনাবলী, সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব উত্থান পতন। কিন্তু তারেক রহমানের অভিজ্ঞতা আরও বেশি। তিনি তাদের কথা শুনবেন, বা দলের বাইরেও তাদের শুভানুধ্যায়ী আছে। এমনকি দলের বাইরে তার যারা সমালোচক, তাদের সাথেও তার কথাবার্তা বলা উচিত। তারা কেন তাকে সমালোচনা করছে সেটি বুঝে তার পক্ষে সিদ্ধান্ত নিতে আরো সুবিধা হবে। এই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে বিএনপির ভিতরে, নির্বাচন ঘিরে বিদ্রোহী প্রার্থী অনেকে। আমরা যদি ধরি রুমিন ফারহানার কথা, সাইফুল আলম নীরব এই তেজগাঁয়ে, তারপরে আপনার মামুন খান বরিশালে, এরকম আরও অনেক নেতা। রুমিন ফারহানা গতকালকে বলেছেন যে বেগম জিয়া শীর্ষ নেতাদের বলেছেন রুমিন কেন বাদ পড়লো, রুমিনকে কেন বাদ দেওয়া হলো, সে মনোনয়ন পেল না কেন, এইটা আক্ষেপের সুরে তিনি গতকালকে বলেছেন। এই জায়গায় তার মায়ের জানাজার দিনই তাদেরকে বহিষ্কার করা হলো। এইসব সংকট তিনি কিভাবে মোকাবিলা করবেন? যারা ত্যাগী, রুমিন তো একদম ত্যাগী একজন নেত্রী ছিলেন। এটা অবশ্য তাদের দলের শৃঙ্খলা তিনি কিভাবে আনবেন, বা যারা নির্বাচনে মনোনয়ন দিতে পারেননি তাদেরকে ধারণ করবেন কিভাবে, এটা নিশ্চয়ই তার জন্য ইমিডিয়েটলি একটা বড় সমস্যা। বিএনপি বা আওয়ামী লীগ এই ঝামেলাগুলো হচ্ছে কারণ অনেকেই মনোনয়ন প্রত্যাশী। এখন কোন বিবেচনায় তাকে বাদ দিয়েছেন, হয়তো রুমিন ফারহানার উদাহরণ দিয়ে বলা যায় সেখানে আপনার অন্য দলকে ছেড়ে দেওয়া হয়েছে, বা সাইফুল আলম নীরব তার এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে তাকে ছেড়ে দিতে হয়েছে। দেখুন, এইসব নেতারা কিন্তু গণতন্ত্র মঞ্চে যারা ছিলেন তারা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছেন। হয়তো তাদের সাংগঠনিক শক্তি ভালো না। এখন সংসদীয় রাজনীতিতে এমপি হতে না পারলে রাজনীতি থেকে অনেকে গুরুত্ব হারিয়ে যায়। তো বিএনপি যদি মনে করেন তাদের সাংগঠনিক শক্তি আছে বলেই তারা 300 আসনই দখল করবেন, এটা কিন্তু এই প্রবণতাটা ভালো না। কাজেই বিএনপি দলের নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে চেষ্টা করা উচিত
যারা যুগপৎ আন্দোলন করেছে, যাদেরকে দল আসন ছেড়ে দিয়েছে, তাদেরকে জিতিয়ে আনা উচিত। তাদের সাংগঠনিক শক্তি দুর্বল থাকলেও তাকে উপহাস করবেন, নির্বাচনের মাঠে নাকানে চুবানি খাওয়াবেন, এটা কিন্তু মানে গণতন্ত্রের জন্য ভালো না। দেখুন 96 সালে যখন একতরফা নির্বাচন করেছিলেন বিএনপি, তখনও কিন্তু তারা তাদের মিত্রদেরকে আসন ছেড়ে দিয়েছিলেন। আমি তখনও দেখেছি যে একটা একতরফা নির্বাচন, সেখানে যাদেরকে আসন ছাড়া হয়েছে তাদেরকেও বিএনপি একেবারে হজম করে ফেলেছে, তাদেরকে জিততে দেয়নি। মানে ভোটের মাঠে দখল করে সেটা করেছে, এটা কিন্তু পরিস্থিতিটা ভালো হয়নি। এবং আওয়ামী লীগের সময় দেখেছি আমরা, আওয়ামী লীগের সময় গত 24 নির্বাচনে জনাব হাসানুল্লাহ কেনু সহ বেশ কয়েকজন তাদের কর্মীরা চরম অপমান করেছে, এটা তো ভালো হয়নি। কাজে এই খারাপ উদাহরণগুলো থেকে আশা করি বিএনপির দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের নেতারা তারা একটা উদাহরণ থেকে দেবেন যে যারা দুর্দিনের সহযোগী, সেই দুর্দিনের সহযোগীদের তাদের হয়তো সাংগঠনিক শক্তি দুর্বল, আর্থিক শক্তি দুর্বল, অন্য বিষয়ে দুর্বলতা আছে, কিন্তু তাদের তো একটা খুব সাহসী ভূমিকা তারা রেখেছেন। হ্যাঁ, সেই সাহসী ভূমিকার প্রতিদানে তাদেরকে কর্মীদেরকেও আসতে হবে। এবং যারা এইভাবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, এটা অবশ্যই বিএনপির আভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাইরে থেকে যেটা আমরা দেখছি যে বিদ্রোহী প্রার্থীরা যদি তারা এই জোটের নেতৃবৃন্দকে অসম্মান করেন, কিন্তু তার দলকে ক্ষতিগ্রস্ত করবে। তারা ব্যক্তিগতভাবে কতটুকু লাভবান হবে জানি না, কিন্তু এটা এবং আশা করি তারা তাদের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তারা মেনে চলবে। একেবারে একটা প্রশ্ন করতে চাই, জামাতের আমির গত দুদিন আগে তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারা ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে চান, ঐক্যবদ্ধভাবে সরকার চালাতে চান, এক ধরনের জাতীয় সরকারের কথা তিনি এক ধরনের বলছিলেন। আমরা এতদিন গত 17 মাস আমরা দেখলাম জামাত বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। দেশে যে দখল বাণিজ্য, তারপরে ঘাট দখল, বাজার দখল, হাট দখল, আপনার বিল দখল থেকে শুরু করে চাঁদাবাজি, সব কিছুতেই বিএনপিকে দায়ী করে নানা রকম প্রচার প্রচারণা জামাত এবং তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবির সহ অন্যান্য যে সহযোগী সংগঠন আছে তারা প্রচার করেছে। হঠাৎ করে জামাত যেমন সুর পাল্টে ফেললো তারেক রহমানের উপস্থিতিতে, এইটাকে কিভাবে দেখছেন? তাহলে কি জামাত এবং বিএনপির মধ্যে আসলে আদতেই কোনো দূরত্ব নেই? না, ঠিক সেটা এটা একটা রাজনৈতিক ব্যাকরণের বিষয়। জামাত মনে করছে তারা আগামীতে সরকার গঠন করবে। এখন সরকার যদি গঠন করবে, যত বেশি তাদের প্রতিদ্বন্দ্বী কমানো যায়। একটা জাতীয় সরকারের ডাক দিলে বিএনপির সাথে তো জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা কম, অন্যান্য দল যেগুলো আছে সেই দলগুলোকে তারা প্রভাবিত করার চেষ্টা করছেন। এবং তারা শুধুমাত্র একটা ইসলামিক আবহে সরকার করবেন না, এটা অনেকটা তিনি এই কথাটা সম্ভবত বিদেশি এক সংবাদ সংস্থাকে বলেছেন যে তাদেরকে যে বলা হয় যে ইসলামিক মৌলবাদী শক্তি বা ইসলামিক যারা রেডিক্যাল কাজ করে তাদের একটা আশ্রয়স্থল জামাত ইসলামী, সেই যে ভাবমূর্তি থেকে বেরিয়ে আসার জন্য তারা এটা বলেছেন। তো ওনাদের কাজকর্মে প্রমাণ করবে জাতীয় সরকার করুক বা না করুক, আগামী নির্বাচনে তারা কিভাবে নির্বাচনটা পরিচালনা করে বা প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আচরণ করে তার উপর নির্ভর করে তারা আসলেই জাতীয় সরকার করতে পারুক বা না পারুক তারা সেটাকে ধারণ করে কিনা। এরা কিন্তু বিএনপি বলেছে যে তারা জাতীয় সরকার করবে, মানে যখন তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে তখন থেকেই তারা বলেছে যে আমরা নির্বাচনের পরে জাতীয় সরকার করবে। এটা হচ্ছে সমস্ত দলগুলোকে কাছে টানার জন্য একটা রণকৌশল, এটা রাজনীতিতে খারাপ কিছু না। তো জামাত সেই কাতারে নিজেকে নিতে চাচ্ছে। আর বিএনপি এবং জামাতের সাথে আওয়ামী লীগের উপস্থিতিতে তো অবশ্যই বিএনপি এবং জামাত ক্লোজার। এখন যেহেতু আওয়ামী লীগ দৃশ্যপটে নেই, আওয়ামী লীগ দৃশ্যপটের বাইরে, সেক্ষেত্রে রাজনৈতিক নিয়মের কারণেই জামাত এবং বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটা তো আছেই, সেটা দূর হয়নি। আমি তার জাতীয় সরকার গঠনটাকে ওই বিএনপির মতোই একটা আহ্বান হিসাবে আমি দেখছি। একেবারেই এই জামাতের তারেক রহমান বিভিন্ন সময় আমরা লাস্টে দেখছিলাম তিনি দেশে আসার আগে লন্ডন থেকে যেন বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন একটি দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, সেই দল সম্পর্কে সতর্ক থাকুন। আবার জামাতের সাথে তার দহরমর, এইটাকে কিভাবে দেখছেন? এক মুখে দুরকম নীতি কিনা? না, এটা তো যেহেতু প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামাত ইসলামের যে মানে কালো দিক, নেতিবাচক দিক, সে তো সেটাকে সামনে নিয়ে এসছে। আর এখন দহরম মহরম কথা বলতে কি বুঝছেন জানি না, জনাব শফিকুর রহমান কিন্তু
তারেক রহমানকে সান্ত্বনা দিতে তার গুলশান কার্যালয়ে গিয়েছেন। রাজনৈতিকভাবে আলাপ হয়েছে, হ্যাঁ, তারেক রহমান সাহেব দেশে আসার আগে জামাত ইসলামীর সভাপতি এবং আরো কয়েকজন তার লন্ডনস্থ বাসভবনে কথাবার্তা বলেছেন। রাজনীতিতে কথাবার্তা বলার জায়গা থাকা উচিত প্রতিপক্ষ হলেও। আর আমার মনে হয় না এই নির্বাচনে এই দুইটা দলের পারস্পরিক আদান প্রদানের কোনো দরকার আছে, কারণ প্রতিপক্ষ তো তারা নিজেরাই। হ্যাঁ, কাজেই তারা যদি এরকম আদান প্রদানে যান, তাহলে যে কথাটা আছে বাজারে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি পরস্পর বিরোধী হচ্ছে মুখে মুখেই, কিন্তু কার্যক্রমে তারা একে অপরের সাথে সিট ছেড়ে দিয়েছেন। তো বিএনপি এবং জামাতের মধ্যে সেরকম কোনো আমি কথা এখনো শুনিনি যে জামাত ইসলামীকে বিএনপি সিট ছেড়ে দেবে। তাহলে তো সেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে সরকারি দল বিরোধী দলের সম্পর্ক সেটা হয়ে যাবে। সেটার পুনরাবৃত্তি হলে গণতন্ত্রের জন্য ভালো হবে না। একদম। শেষ প্রশ্নটা করতে চাই, আপনি ভারতের কথা বলছিলেন, ভারত বিরুদ্ধে আমরা এতদিন শুনছিলাম ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এরকম স্লোগান। জয়শঙ্কর আসলেন বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায়, এবং সেই সময় যতদূর জানি যে তারেক রহমানের সঙ্গে তার একটা লম্বা বৈঠক হয়েছে 40 মিনিটের মতো, 40 মিনিট না হোক, 20-25 মিনিট তো হয়েছেই। সেই বৈঠকের পর আর চিত্র অনেক কিছু পাল্টে যাচ্ছে। অনেকেই বলছেন যে ভারতের সঙ্গে একটা সম্পর্কের টানাপোড়েন যে ছিল সেটা হয়তো নির্বাচিত সরকার আসলে দূর হবে। একই দিনে মিস্টার শফিকুর রহমান তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার বলছেন ভারতের সাথে আমাদেরও যোগাযোগ হয়েছে, গোপন যোগাযোগ হয়েছে, গোপন বৈঠক হয়েছে। এইগুলোকে আসলে কীভাবে দেখছেন? মিস্টার জয়শঙ্কর আসলেন এবং তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নাই, আইন উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, এবং সেই ছবি যেটা দেখছিলাম তাতে আইন উপদেষ্টাকে খুব অসহায় মনে হয়েছিল ছবি থেকে। আবার তারেক রহমানের সঙ্গে বিএনপির ভারতের একটা সম্পর্ক দেখা যাচ্ছে এত কিছুর পরও। বাংলাদেশে যারা ক্ষমতাসীন হবেন তাদেরকে তো অবশ্যই প্রতিবেশী দেশের সাথে একটা সমীকরণে আসতে হবে, সেটা কৌশলগত বলেন বা নীতিগত বলেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, একটু দূরবর্তী হলো রাশিয়া এবং চীন। চীন তো অবশ্য আমাদের কাছের প্রতিবেশী, রাশিয়া একটু দূরের। এদের সাথে এই সমস্ত দেশগুলো তারা জানতে চাবে যে যারা ক্ষমতায় আসতে চান তাদের দৃষ্টিভঙ্গিটা কি, আগের সরকারের ধারাবাহিকতা থাকবে কিনা। আর যারা ক্ষমতা প্রত্যাশী দল তাদের একটা চেষ্টা থাকে যে এই সমস্ত দেশের যারা প্রতিনিধি তাদের সঙ্গে একটা মত বিনিময় করা, একটা একে অপরের ভাষা বোঝার একটা জায়গা তৈরি করা, যেন দ্রুত বোঝা যায়। তার অংশ হিসেবে যেহেতু বিএনপি পাশাপাশি জামাতও মনে করছে তারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, বা বিরোধী দল যদি হয় তাহলে তাদের সঙ্গে নিশ্চয়ই ভারত সহ বৃহৎ শক্তিগুলোর সঙ্গে তাদের একটা বোঝাপড়া প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের দেশে জনতুষ্টিবাদী রাজনীতি করতে গিয়ে যেভাবে ভারত বিরোধিতা একটা মানে স্লোগান হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদের রাজনীতিকে অনেক কলুষিত করে। অবশ্যই ভারতের সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ নিয়ে আমরা অবশ্যই ফাইট করব, দলমত নির্বিশেষে। এখানে আমাদের অভিন্ন নদী পানি নিয়ে সমস্যা আছে, আমাদের বাণিজ্য ঘাটতির সমস্যা আছে, পারস্পরিক বা বিদ্যুৎ থেকে শুরু করে এগুলো আছে, সীমান্তে হত্যা হচ্ছে। পাকিস্তান সীমান্তে কিন্তু হত্যা হয় না, বাংলাদেশ সীমান্তে হত্যা হয়। এগুলো নিয়ে অনেকগুলো ভারতের সাথে আমাদের অবশ্যই বোঝাপড়ার বিষয় আছে। কিন্তু পাকিস্তানের পক্ষ হয়ে ভারত বিরোধিতা করা এটা আমাদের দেশকে ঝুঁকির মধ্যে ফেলে। এবং আমাদের দেশে আমাদের যে পাকিস্তান যেহেতু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এবং 47 সাল থেকে শুরু করে পাকিস্তান তৎকালীন পূর্ব অংশকে ব্যবহার করেছে ভারতকে করার জন্য, অস্থিতিশীল করার জন্য। পূর্ব ভারতে যারা গেরিলা যোদ্ধা তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া, অস্ত্র সরবরাহ করা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা পাকিস্তানের স্বার্থ নিয়ে ভারতকে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, বা চীনের স্বার্থ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করব, বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে চীনের বিরুদ্ধে কথা বলবো, এই ধরনের অন্যের স্বার্থে কাজ করা, যেটাকে খারাপ অর্থে বলা হয় ভাড়াটিয়া হিসাবে কাজ করা, এগুলো বাদ দিতে হবে। আমরা বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের স্বার্থের জন্যই বিদেশের সাথে সম্পর্ক করব, বিদেশের সাথে আমরা দর কষাকষি করব। অবশ্যই তাদের সঙ্গে আমাদের দর কষাকষি হবে, তাদের সাথে আমাদের কূটনৈতিক ক্ষেত্রে আমাদের বোঝাপড়া হবে, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু
আমাদেরকে ভাড়া খাটার দিক থেকে চলে আসতে হবে। আমরা মুক্তিযুদ্ধের সময় বহুসূত্রে গণঅভ্যুত্থানে বলেছি যে আমরা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, আমরা কোনো সামরিক জোটে যাব না, যেভাবে পাকিস্তানের সময় সিআর2 এবং সেন্টুতে যাওয়া হয়েছিল। সেটা এখনো আমাদের দেশের নীতি, আমাদের সংবিধান সেটা লেখা আছে। সেটা প্রত্যেকটা দল যদি সেটা করে, এবং জনতুষ্টিবাদী করতে গিয়ে যে একটা প্রতিবেশী দেশের বিরুদ্ধে করতে গিয়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদেরকে অ্যাটাক করা, বা পাকিস্তানে খ্রিস্টিয়ানদের উপর অ্যাটাক করা হয় পশ্চিমাদের বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে, খুবই জঘন্য একটা জায়গা। আহমদীদের উপর অ্যাটাক করা হয়, আমাদের এখানে হিন্দুদের বিরুদ্ধে অ্যাটাক করা হয়। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো না বেরিয়ে আসলে আমাদের রাজনীতি সুস্থ হবে না, স্বাভাবিক হবে না, এবং আমরা আমাদের জাতীয় স্বার্থও কিন্তু রক্ষা করতে পারবো না। সেখান থেকে যদি বিএনপি এবং জামাত বেরিয়ে আসে বা আসার চেষ্টা করে, নিশ্চয়ই সেটা ভালো হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন মুস্তাক ভাই। এতক্ষণ যারা দেখছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তার টকশো ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের আবারও শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য কোনো অতিথি নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকেও অনেক ধন্যবাদ।